কি অবস্থা সবার? কেমন আছো সবাই? যারা অলরেডি যুক্ত হয়েছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের 12তম ক্লাস করব। গত ক্লাসে আমরা লাস্টের দিকে একটা টপিক একটু হিন্টস দিছিলাম, তোমাদের পড়ানোর চেষ্টা করছিলাম, শুরু করছিলাম আলোচনা। সেটা হচ্ছে জড়তা আর ভ্রামক। তো তোমাদের বলছিলাম যে বাসায় একটু দেখবা, লাস্টে দুইটা বস্তুর জন্য, নিরবিচ্ছিন্ন ভর বস্তুর জন্য জড়তার ভ্রামক হিসাব করতে বলছিলাম। ট্রাই করছো? যদি একটু ট্রাই করো, আজকের ক্লাস বুঝতে একেবারে ফাটাফাটি হবে। ঠিক আছে? তোমরা বাসায় নিজে থেকে শোনো, শেখার প্রথম শর্ত হচ্ছে নিজের চেষ্টা, তারপরে টিচারের সহায়তা। তুমি যদি নিজে আগে চেষ্টা না করো তাহলে কিন্তু আমি তোমাকে বেশি দূর নিয়ে যেতে পারবো না। তোমার নিজের চেষ্টাটা কিন্তু থাকতে হবে। একটা প্রবলেম নিয়ে নিজের আগে ভাবতে হবে, একটা কনসেপ্ট আগে নিজের একটু পড়তে হবে। তুমি তো একেবারে বোকা না, তাই না? তুমি তো বই পড়লে কিছু না কিছু তো বুঝবা। তাহলে তুমি নিজে কতটুকু বুঝো, এই জিনিসটা আগে দরকার। টিচার বুঝাই দিলে কি হয়, ধরো তুমি পড়ার আগে, আমি কিন্তু খুব রিয়েল কথা বলতেছি, ভালো করে শুনিও। ধরো তুমি পড়ার আগে আমি তোমাকে ওই টপিকটা বুঝাই দিলাম, তুমি নিজে ব্যাপারটা নিয়ে ভাবোই নি, নিজে একটু চিন্তা করোনি। তো আমি তোমাকে প্রথমবার আমি তোমাকে পড়াই দিলাম, তাহলে ওই ব্যাপারটা তোমার আসলে নিজে ভালোভাবে বোঝা এটা কখনোই হবে না। তুমি আসলে বোঝার যে একটা মজা, একটা অজানা জিনিস, একটা কঠিন জিনিস বুঝতে পারার যে মজা, এই মজাটা না তুমি ফিল করতে পারবা না। কিন্তু নিজে একবার পড়ে বা নিজে একবার বোঝার চেষ্টা করবা, দেখবা পারবা। কিছু কিছু জায়গায় মনে হবে এটা কেন এরকম হলো, অনেক জায়গায় এরকম প্রশ্ন থাকবে। তারপরে যখন টিচার বুঝাই দিবে তখন তোমার মজা লাগবে যে ও আচ্ছা, এই কারণে এই জায়গায় এই ঘটনাটা ঘটছে। এই মজাটা যদি তুমি না পাও তাহলে কিন্তু মানে পড়াটা তোমার কাছে বোরিং লাগবে। তো পড়ার ভিতর মজাটা খুঁজে নিতে হবে। তো তার জন্য নিজে কিন্তু একটু চেষ্টা করতে হবে, বাসায় একটু নিজে পড়তে হবে। তোমাদের যেটা হয়, টিচার আগায় যায়, তোমরা পিছাই থাকো, এটা করলে চলবে না। তোমার আগায় যাইতে হবে, টিচার যেন পিছনে থাকে। টিচার যা পড়াচ্ছে তুমি যেন তা আগে থেকেই নিজে একবার পড়ে নিতে পারো, এইটা করলে সবচেয়ে ভালো হয়। এবং তোমরা দেখো, তোমরা খুবই সিরিয়াস স্টুডেন্ট যারা সাইকেলে যুক্ত আসো, তারা আমি বলবো বাংলাদেশের সবচেয়ে সিরিয়াস স্টুডেন্ট। এখন অনেক স্টুডেন্ট দেখবা সাইকেলে যুক্ত থাকার পরেও গিয়ে মনে করো যে ইন্টার পরীক্ষার আগে বা বোর্ড পরীক্ষার আগে আগে, ঠিক আছে, কলেজের পরীক্ষার আগে আগে মানে তেমন কিছু পারে না, হতাশ হয়ে যায়। কেন? কারণ ও আসলে হয় রেগুলার ক্লাস করে নাই, সাইকেলে হয়তো যুক্ত আছে, কোর্সে এনরোল করছে, কিন্তু নিজে হয়তো পড়ে নাই, নিজে ক্লাস জমায় রাখছে, রেগুলার ক্লাস করে নাই। একটা ক্লাস করছে, তারপরে আমার 6টা ক্লাস নেওয়া হয়ে গেছে, তারপরে সে আবার আরেকটা ক্লাস করছে। এইভাবে দিনকে দিন সে পিছাই পিছাই পড়ছে। একটা সময় অনেক ক্লাস জমে গেছে, তারপর আর করা হয়ে ওঠে নাই। তো এইটা করলে তোমার সমস্যা হবে, তাই না? তুমি যেহেতু সাইকেল এনরোল করছো, মানে তুমি এইটুকু শিওর থাকো, সারা বাংলাদেশের খুব সিরিয়াস স্টুডেন্ট, খুবই সিরিয়াস স্টুডেন্ট, তারাই কিন্তু অনলাইন সাইকেলে এনরোল করছে। তার মানে কি, তুমি সিরিয়াস স্টুডেন্টদের মধ্যে আসো। এখন তুমি যদি এখান থেকে আবার পিছনে পড়ে যাও তাহলে কিন্তু হবে না। তো চলো আমরা শুরু করি। আমরা আজকের ক্লাসে খুবই মজার একটা টপিক পড়ব, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। তো আমরা বিভিন্ন ধরনের বস্তুর জড়তার ভ্রামক হিসাব করা শিখব। বিন্দু ভরের জন্য বস্তুর জড়তার ভ্রামক যদি আমরা হিসাব করি তাহলে I = mr²। খুব সহজ। এম কি? এম হচ্ছে বস্তুর ভর। আর কি? ঘূর্ণন অক্ষ থেকে যে বৃত্তপথে বস্তুটা ঘুরছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে ভর এবং ব্যাসার্ধের বৃত্তপথে, যে বৃত্তপথে ঘুরছে সেই বৃত্তপথের ব্যাসার্ধের বর্গের গুণফলটাই হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক খায় না মাথায় দেয়। জড়তার ভ্রামক দিয়ে কি বোঝে? রৈখিক গতির ক্ষেত্রে যে কাজটা ভর করে, কৌণিক গতির ক্ষেত্রে সেই কাজটা করে জড়তার ভ্রামক। অর্থাৎ কৌণিক গতির ক্ষেত্রে জড়তার পরিমাপকটাই হচ্ছে জড়তার ভ্রামক। যার জড়তার ভ্রামকের মানটা বেশি, তার উপর বল প্রয়োগ করে বা তাকে ঘোরানোর চেষ্টা করে ঘোরাতে পারাটা কঠিন, ঠিক আছে, বা কৌণিক গতির সৃষ্টি করাটা কঠিন। যার জড়তার ভ্রামকের মান যত বেশি হবে তাকে ঘোরানো তত কঠিন হবে।
আর যার জড়তার ভ্রামকের মান যত কম হবে তাকে ঘোরানো তত সহজ হবে, কি তাই তো? তো চলো আমরা শুরু করি। তাহলে আমরা নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জন্য জড়তার ভ্রামক হিসাব করতে চাই। নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জন্য জড়তার ভ্রামক। বিন্দু ভরের বস্তু না, ধরো এটা একটা অনিয়মিত আকারের বস্তু, মেটে আলু দেখছো, ওরকম ধরো মাটির নিচে একটা মেটে আলু পাওয়া গেছে, ওইটা। তো কি করা হয়েছে, এই মেটে আলুটার মধ্য দিয়ে একটা মনে করো লোহার রড, চিকন একটা লোহার রড বা একটা সূচ, লম্বা সূচ এভাবে ঢুকাই দেওয়া হয়েছে। তো এই হচ্ছে সেই লম্বা সূচটা। এবার আমরা কি চাই, এই সূচটার চারপাশে, এই অক্ষের চারপাশে এটাকে ঘুরাইতে চাই। তো এটাকে যখন আমি ঘুরাবো, দেখো এই যে বস্তুটা, এই বস্তুটা অসংখ্য বিন্দু 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 ভরের সমন্বয়ে কিন্তু গঠিত। এই বস্তুটা আমি এই বস্তুটা থেকে কয়েকটা ভর বিন্দু খুঁজে বের করি, ধরো নাম দিলাম, মার্ক করলাম, একটা ভর বিন্দু, একটা ভর বিন্দু, একটা ভর বিন্দু, একটা ভর বিন্দু, এরকম কয়েকটা ভর বিন্দু আমি খুঁজে বের করলাম। এই ভর বিন্দুটা এমন, সে যখন বৃত্তপথে ঘুরবে সে আর1 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এই ভরটা M2, সে R2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এই ভরটা M3, R3 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এই ভরটা M4, R4 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এই ভরটা MN, RN ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এই বস্তুটা যতগুলো বিন্দু 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 ভর দিয়ে গঠিত, সবগুলো ভর কি একই ব্যাসার্ধে ঘুরছে? না, সবগুলো ভর বিন্দু যখন বস্তুটা ঘুরবে তখন প্রত্যেকটা ভর বিন্দুই কিন্তু দেখো আলাদা আলাদা ব্যাসার্ধে ঘুরছে। প্রত্যেকটা ভর বিন্দুর জন্য দেখো ব্যাসার্ধের মানটা আলাদা 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 ব্যাসার্ধে ঘুরছে। এখন আমি তো এটার জড়তার ভ্রামক বের করতে চাই। এখন আমি যদি জড়তার ভ্রামকের সূত্র এটা লিখি, তুমি একটু বুদ্ধি খাটায় বলো তো, এই বস্তুটা টোটাল ভর ধরো m আর r², আর কি যে হ্যাঁ আর ব্যাসার্ধ, কোন ব্যাসার্ধ, কোন ব্যাসার্ধ? এই বস্তুর এক একটা বিন্দুর জন্য ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব তো এক এক রকম, এক একটা বিন্দুর জন্য ঘূর্ণন পথের ব্যাসার্ধের মান এক এক রকম। তাহলে তো ভাই এই সূত্র খাটাইলে চলবে না। যদি একটা বিন্দু ভর হতো তাহলে কিন্তু খাটাইতে পারতাম। এই সূত্রটা আমরা কখন খাটাইতে পারতাম? একটা বিন্দু ভর হলে, বিন্দু ভর এ এরকম একটা ব্যাসার্ধে ঘুরছে, এই যে আর ব্যাসার্ধ, বস্তুর ভর কত m, এর ক্ষেত্রে আমরা I=mr² লিখতে পারি, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। কিন্তু এর ক্ষেত্রে এটা লেখা তো ঠিক হবে না। তাহলে কি করা যায়? আচ্ছা তাহলে একটা কাজ করি, এই যে বস্তুটা, এই বস্তুটা তো অসংখ্য এরকম বিন্দু 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 ভরের সমষ্টি, m1 m2 m3 m4 ডট 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 mn, এরকম অসংখ্য অসংখ্য ভরের সমষ্টি। তাহলে আমরা প্রত্যেকটা ভরের জন্য জড়তার ভ্রামক বের করি, বের করে যোগ করি। কেন? জড়তার ভ্রামক কী রাশি? স্কেলার রাশি। তাহলে এই বস্তুটাকে ভেঙে আমি টুকরো টুকরো করছি এবং প্রত্যেকটা টুকরের ভর m1 m2 m3 ডট 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 যথাক্রমে mn পর্যন্ত। এবার প্রত্যেকটা ভরকে আলাদা আলাদা বিন্দু ভর চিন্তা করে আমি যদি প্রত্যেকটা ভরের জন্য জড়তার ভ্রামক বের করতে পারি, তাহলে এই সবগুলো ভরের জন্য জড়তার ভ্রামক যোগ করলে আমি এই টোটাল বস্তুটার জড়তার ভ্রামক পাবো। এখন এই টোটাল বস্তুটার জড়তার ভ্রামক বের করা ম্যানুয়ালি এভাবে কি সম্ভব? I1, I2, I3 এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ভরবিন্দু আছে, ডট 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 IN। তাহলে m দেখো m1 r1², m2 r2², m3 r3² প্লাস ডট ডট mn rn²। তাহলে এই ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি সামেশন অফ mr², সামেশন অফ mr², যেখানে n এর মান 1 থেকে শুরু করে n এর মান n পর্যন্ত। এখন আমি যদি এই যে বিন্দু বিন্দু ভরগুলা, এই ভরগুলাকে অতি ক্ষুদ্র ধরি, মানে এই যে অতি ক্ষুদ্র ভর dm টেন্স টু 0, মানে অনেক ক্ষুদ্র ভর। কেন dm টেন্স টু 0 হবে কেন? ভালো করে বোঝো। ধরো এই বস্তুটাকে সবাইকে আমি দিছি একই বস্তু,
দিয়ে বলছি যাও জড়তার ভ্রামক বের করে নিয়ে আসলাম। কেউ একজন 10 টুকরা করে জড়তার ভ্রামক বের করলো এভাবে যোগ করে, কেউ 100 টুকরা করলো, কেউ 1000 টুকরা করলো। এই তিনজনের মধ্যে যে 1000 টুকরা করছে তার মান সবচেয়ে ভালো হবে, কিন্তু পুরোপুরি অ্যাকুরেট হবে না। কেউ যদি 10,000 টুকরা করে তার মানটা আরও ভালো হবে, কেউ 1,00,000 টুকরা করলে তার মানটা আরও ভালো হবে। তাহলে সবচেয়ে ভালো হবে কি করলে, এন ইনফিনিটি সংখ্যক নিলে, অসীম সংখ্যক ভাগ করলে। এগুলাকে এরকম টুকরো 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 করে ভাগ করা হয়েছে, ভাগ করে অসীম সংখ্যক টুকরো করা। আচ্ছা, আমি ধরো এটা একটা কাচের গ্লাস, কাচের গ্লাস ফেলে টুকরো টুকরো করে ফেলতেছি। এখন এই কাচের গ্লাসটাকে যদি আমি অসীম সংখ্যক ভাগে ভাগ করি, তাহলে ওইখান থেকে একটা টুকরো উঠাও। অসীম সংখ্যক ভাগে ভাগ করছি, চিন্তা করো ওইখান থেকে একটা টুকরো উঠাইলে ওই টুকরোর ভর কেমন হবে। যদি ভাগ সংখ্যা হয় অসীম, তাহলে একটা টুকরো ভর হবে 10⁻�0, মানে জিরোর অনেক কাছাকাছি। যত আমি অসীম সংখ্যক ভাগে ভাগ করার ট্রাই করব, ভাগ সংখ্যা যত অসীমের দিকে যাবে, ক্ষুদ্র ভর, ভাগকৃত যে ভর, ক্ষুদ্র ভর, তার মান 10⁻�0 হবে। বুঝছো? তাহলে যদি সামেশন অফ এন এর মান 1 থেকে এন এর মান ইনফিনিটি করা যায়, তাহলে এম কিন্তু ডেল এম আর কি, ঠিক আছে, এম ডেল এম, যেখানে এই যে ডেল এমটা 10⁻�0 দিয়ে আর স্কোয়ার, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই আসলে ইন্টিগ্রেশন। এরকম ক্ষুদ্র 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 করে নিয়ে এইভাবে যদি সমষ্টি বের করি, এই সমষ্টির কাজটা একবারে করা যায় কিভাবে, ইন্টিগ্রেশন করে। ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম, বুঝছো, ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম, অথবা এই আর স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিএম। আর স্কোয়ারও লিখতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু আর স্কোয়ার লিখলে এক জায়গায় গিয়ে একটু ঝামেলা হবে, এই কারণে আর না লিখে আমরা এক্স স্কোয়ার ডিএম লিখতেছি। এই হচ্ছে আমাদের সূত্র। আমি যদি ইন্টিগ্রেশন করে ফেলতে পারি সমষ্টি পাবো, ইন্টিগ্রেশন করে ফেলতে পারলে টোটাল এই বস্তুর জড়তার ভ্রামকের সমষ্টি পাবো, অর্থাৎ এই বস্তুর আসল জড়তার ভ্রামকের মানটা আমরা পাবো। ওকে, ঠিক আছে, গুড। এইবার তাহলে দেখি তো, চলো এরকম কিছু নিরবিচ্ছিন্ন, বিন্দু ভর নয়, নিরবিচ্ছিন্ন কিছু ভর ক্ষেত্রের জন্য আমরা জড়তার ভ্রামক বের করব। 1 নম্বর বলা হচ্ছে একটা সরু সুষম লাঠি বা সরু সুষম দণ্ডের প্রান্তবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ঠিক আছে, ভালো করে অক্ষটা বুঝতে হবে। একটা সরু সুষম দণ্ড, সরু মানে এর ব্যাস বা পুরুত্ব অতি নগণ্য আর কি। তো এরকম একটা সরু সুষম দণ্ড, দেখো বোর্ডে দেখো, একটা সরু সুষম দণ্ড এই, ঠিক আছে, এই যে ব্যাস বা পুরুত্ব অতি নগণ্য, দৈর্ঘ্য আছে কিন্তু পুরুত্বটা অতি কম। তো বলা হচ্ছে এর কোন বিন্দু দিয়ে, প্রান্ত বিন্দু দিয়ে, প্রান্ত বিন্দু দিয়ে কিভাবে যাবে, এই যে প্রান্ত বিন্দু দিয়ে এইভাবে যাবে অক্ষ না, বলছে প্রান্ত বিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, প্রান্ত বিন্দু দিয়ে যাবে এইভাবে, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের চারপাশে এইভাবে লাঠিটা ঘুরবে। এই যে কলমটা দেখো, কলমটা এই কলমটা, এই যে আমার আঙুলটা, এই আঙুলটা, এই আঙুলের চারপাশে ঘুরতেছে এইভাবে, এইভাবে ঘুরতে থাকবে, এইভাবে ঘুরতে থাকবে, এইভাবে ঘুরতে থাকবে, এভাবে। তাহলে আমরা এর জড়তার ভ্রামকটা চাই। কি কি দেওয়া থাকবে, দেওয়া থাকবে এই যে সরু সুষম দণ্ড, তার লেন্থ, সেটাকে বড় হাতের এল বলো ছোট হাতের এল বলো সমস্যা নেই, এল, এবং এর মোট ভর দেওয়া থাকবে এম। বের করি জড়তার ভ্রামক। আমি জড়তার ভ্রামক লিখলাম আই ইকুয়াল টু এম এল স্কোয়ার, যেহেতু এম আর স্কোয়ার এম এল স্কোয়ার হবে, এটা না, এটা হবে। দেখো তো এই যে সরু সুষম দণ্ডটা, এটা তো অসংখ্য বিন্দু দিয়ে গঠিত, এরকম যখন এই লাঠিটা ঘুরবে তখন এই বিন্দু এই ব্যাসার্ধে ঘুরবে, এই বিন্দু এই ব্যাসার্ধে ঘুরবে, ঠিক আছে, এ শুধুমাত্র এল ব্যাসার্ধে ঘুরবে, একেবারে প্রান্ত বিন্দুটা। সবাই কি একই ব্যাসার্ধে ঘুরছে, তো তুমি কেন এটা লিখবা,
এটাই তাহলে নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু, অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে এক একটা ভর বিন্দুর দূরত্ব এক এক রকম। এই বিন্দুর দূরত্ব এটা, এই বিন্দুর দূরত্ব এটা, এই বিন্দুর দূরত্ব এটা, এক একটা ভর বিন্দুর দূরত্ব এক এক রকম। সরু সুষম, সুষম কথাটা কেন বলা হয়েছে? কারণ সুষম যদি না বলতাম তুমি তো এইটা ভাবতা, এই যে এরকম একটা সরু লাঠি এরকম, এটা ভাবতে পারতা যে ভাই এটা একটা লাঠি। তো এটা এটা তো ভাবা যাবে না, লাঠিটা এরকম তো না। এটা কি সুষম হইল? এখানে ভর যেমন, এখানে ভর ঘনত্ব যেমন, এখানে কি ভর ঘনত্ব তেমন? তাহলে এরকম এরকম লাঠি চিন্তা করা যাবে না, এরকম দণ্ড চিন্তা করা যাবে না। একেবারে সরু সুষম দণ্ড, অর্থাৎ প্রত্যেক জায়গায় ভর সুষমভাবে বণ্টিত, প্রত্যেক দৈর্ঘ্যে ভর সুষমভাবে বণ্টিত। দেখো এখানে একক দৈর্ঘ্যে ভর কম চিকন, এখানে একক দৈর্ঘ্যে ভর বেশি, এটা হওয়া যাবে না। তাহলে সরু সুষম হইতে হবে। তো চলো দেখি এর জড়তার ভ্রামক কিভাবে হিসাব নিকাশ করা যায়। তাহলে এইটা হচ্ছে একটা সরু সুষম দণ্ড। এই অক্ষের চারপাশে সরু সুষম দণ্ডটাকে ঘোরাবো। যেহেতু এটা নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট একটা বস্তু, তাহলে একটা কাজ করি, এটা থেকে একটা খুবই ক্ষুদ্র অংশ আমরা কেটে নিই, খুবই ক্ষুদ্র একটা বিন্দু অংশ কেটে নিব। তাহলে খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য আমরা কেটে নিব, এতটুকু কেটে নিলাম, এই যে কেটে নিলাম খুবই ক্ষুদ্র। এই যে যে অংশটুকু আমি কেটে নিলাম, এই অংশটুকুর দৈর্ঘ্য কত? এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে এই যে এইটুকু দৈর্ঘ্য, খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, এইটুকুর দৈর্ঘ্য। এটাকে আমরা বললাম এটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে, ডিএক্স দৈর্ঘ্য। এটা যেহেতু এক্স অক্ষ, তো এক্স অক্ষ বরাবর ধরলাম যে ডিএক্স দৈর্ঘ্য। আচ্ছা, এই অক্ষ থেকে এইটুকু খুবই ক্ষুদ্র একটা অংশ, এর ভর, এর যে ভরটা, এর ভরটা খুবই ক্ষুদ্র ভর ডিএম, খুবই ক্ষুদ্র ভর ডিএম। বলতো এই যে ডিএক্স দৈর্ঘ্যের এই যে ক্ষুদ্র অংশটুকু কেটে নিছি, ডিএক্স দৈর্ঘ্যের এই যে ক্ষুদ্র অংশটুকু ডিএম ভরের এই যে অংশটুকু আমরা কেটে নিছি, এটা কি একটা বিন্দু ভর না? বলো, এটা কি একটা বিন্দু ভর না? এটা তো একটা বিন্দু ভর। তো এর ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব, এই যে ঘূর্ণন অক্ষ তার থেকে এর দূরত্ব, এটাকে ধরলাম এক্স। তাহলে তোমার তোমার পুরো লাঠির পুরো সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক দরকার নেই। তুমি কি করবা, এই ক্ষুদ্র অংশটুকুর আগে জড়তার ভ্রামক বের করো। দেখো ক্ষুদ্র অংশটুকুর জন্য, ক্ষুদ্র অংশটুকুর জন্য আমি কিন্তু এই সূত্রটা লিখতে পারি। ক্ষুদ্র অংশটুকু কত? এই যে এইটুকু, ডিএক্স দৈর্ঘ্যের এবং তার ভর ডিএম, এর ব্যাসার্ধ, ব্যাসার্ধ এক্স, এক্স ধরছি আমরা এক্স। তাহলে এ যখন ঘুরবে সে তো এক্স ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, তো এটা তো একটা বিন্দু ভর। তো এর জন্য তো জড়তার ভ্রামক আমরা লিখতেই পারি যে আই ভর গুণ ব্যাসার্ধের বর্গ। তাহলে ব্যাসার্ধের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার আর ভর হচ্ছে ডিএম। এটা লিখতে তো পারি নাকি? কোনো সমস্যা আছে? হ্যাঁ, কারণ এই এই অংশটা তো, এটা এই যে ক্ষুদ্র একটা অংশ আমরা কেটে নিছি, নিলে ওটা তো একটা বিন্দু অংশ। তো এটা কি টোটাল জড়তার ভ্রামক আই? না, এটা তো ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক, অর্থাৎ ডিএম ভরের জড়তার ভ্রামক। তো ডিএম ভরের জড়তার ভ্রামককে লিখলাম ডিআই, কিন্তু আমি তো চাই টোটালটা। তাহলে টোটাল জড়তার ভ্রামক বের করব এই ক্ষুদ্র জড়তার ভ্রামক ডিআইকে ইন্টিগ্রেশন করে, এমন লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করব যে লিমিটের মধ্যে পুরো সরু সুষম দণ্ডটা যেন আসে, পুরো সরু সুষম দণ্ডের ভরটা যেন এই লিমিটের মধ্যে আসে, এমন একটা লিমিট আমার নিতে হবে। এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করলে আমি টোটাল জড়তার ভ্রামকের মানটা পেয়ে যাব। তাহলে দেখি তো লিমিটটা কেমন হয়। একটা কাজ করি, আমরা এই যে সরু সুষম দণ্ডটা, এই সরু সুষম দণ্ডটাকে কাটি, ফালি 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 করে কাটি, কেটে দেখি কয়টা টুকরা পাওয়া যায় বা টুকরাগুলা কেমন। দেখো এই একটা টুকরা, এই একটা টুকরা, এই একটা টুকরা, এই একটা টুকরা, এরকম অসংখ্য টুকরা পাওয়া যায়, কি যায় না? এরকম অসংখ্য টুকরা পাওয়া যায়, তাই তো? দেখো এই একটা টুকরা, এই একটা টুকরা, এই একটা টুকরা, এরকম অসংখ্য টুকরা, এরকম অসংখ্য টুকরা পাওয়া যাবে। এবার দেখো সবচেয়ে কাছে যে টুকরাটা, সে যখন ঘুরতেছে, ভালো করে বুঝো, সে যখন এই অক্ষের চারপাশে ঘুরতেছে কত ব্যাসার্ধ নিয়ে ঘুরে? এক্স জিরো, এক্স জিরো। আর সবচেয়ে দূরের, এই যে সবচেয়ে দূরের এই টুকরাটা যখন ঘুরবে
সে কত ব্যাসার্ধ নিয়ে ঘুরে, কত ব্যাসার্ধ, এক্স কত, এক্স এর মান এল, এল। এবং দেখো বাকি সব ভর এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এল এই লিমিটের মধ্যে আছে, বাকি সব ভর। কি তুমি পাইছো, লিমিট পাইছো? 0 থেকে এল, 0 থেকে এল, দেখো বাকি সব ভর 0 থেকে এল এই লিমিটের মধ্যে আছে। তাহলে লাঠির এই প্রান্ত আর এই প্রান্ত, এই পুরো লাঠির ভর এই বিন্দু আর এই বিন্দু এই লিমিটের মাঝেই কিন্তু অবস্থিত। তাহলে যখন এই বিন্দুটা ঘুরবে তখন এক্স ইকুয়াল টু 0 ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, আর যখন এটা ঘুরবে তখন এক্স ইকুয়াল টু এল ব্যাসার্ধ নিয়ে ঘুরছে। তো হয়ে গেল, লিমিটটা আমি পেয়ে গেছি। তাহলে এবার ইন্টিগ্রেশন করে ফেলি, এই যে ডিআইকে ইন্টিগ্রেশন করে ফেলবো। তাহলে টোটাল জড়তার ভ্রামক আই হবে ইন্টিগ্রেশন অফ ডিআই, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএম। এইবার সবাই একটু বোর্ডে তাকাও, লিমিট হচ্ছে এক্স এর লিমিট 0 থেকে এল, 0 থেকে এল, কার লিমিট, এক্স এর লিমিট। ভাই ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করতে হয়, লিমিট তার হইতে হবে না। ইন্টিগ্রেশন কার সাপেক্ষে, ভর এম এর সাপেক্ষে, ইন্টিগ্রেশন এম এর সাপেক্ষে, তুমি লিমিট বসাচ্ছ এক্স এর লিমিট, এটা হইল? চিন্তা করে দেখো তো, একটু বুদ্ধি খাটাই দেখো তো, এটা হইল? তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন লিমিট বসাইতে হবে তার, তাহলে ভরের সাপেক্ষে ইন্টিগ্রেশন ভরের লিমিট বসাইতে হবে। কিন্তু তুমি তো লিমিট নিছো দৈর্ঘ্যের লিমিট, কোনো সমস্যা নেই, দৈর্ঘ্যের লিমিটই নাও। তাহলে তো ভাই দৈর্ঘ্যের লিমিট মানে এক্স এর লিমিট যদি নিই, এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এল, এটা যদি নিই তাহলে তো ভাই এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ করব, আমরা এই ডিএমকে ধরে মারবো কিছুক্ষণ। কতক্ষণ মারবো, যতক্ষণ না ডিএম ডিএক্স হয়ে যাবে। ডিএম কি ডিএক্স হয়ে যাবে? হ্যাঁ ডিএম ডিএক্স হয়ে যাবে। ডিএম কি, ডিএম এর পরিচয় কি, এই ক্ষুদ্র ডিএক্স দৈর্ঘ্যের ভর, ডিএক্স দৈর্ঘ্যের ভর ডিএম, ডিএক্স দৈর্ঘ্যের ভর। তাহলে সবাই একটু বোর্ডে তাকাও তো, দেখো তো বোর্ডে তাকাও তো, এই যে লাঠিটা, এই লাঠিটার টোটাল ভর কত ছিল, বড় এম, টোটাল দৈর্ঘ্য এল। তাহলে এল দৈর্ঘ্যের ভর, এল দৈর্ঘ্যের লাঠিটার ভর বড় এম। তাহলে অতএব একক দৈর্ঘ্যের ভর বড় এম ডিভাইডেড বাই এল। তাহলে অতএব ডিএক্স দৈর্ঘ্যের ভর কত, ডিএক্স দৈর্ঘ্যের ভর এম ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স। বুঝছো? তো এম ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স কার ভর, ডিএক্স দৈর্ঘ্যের ভর। ডিএক্স দৈর্ঘ্যের ভরের নাম কি, নাম হচ্ছে ডিএম। তাহলে এইটা মানে তো ডিএম, এটা তো ডিএম, এম বাই এল ডিএক্স। দেখো এম ধ্রুবক এল ধ্রুবক, ডিএম ডিএক্স এ রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ ডিএম কে ডিএক্স এর সাপেক্ষে প্রকাশ করছি আমরা। তাহলে এবার আসো 0 থেকে এল কার লিমিট, এক্স এর, এক্স স্কোয়ার ডিএম, এম ডিভাইডেড বাই এল ডিএক্স। লাঠিটা যদি ঘুরতে থাকে লাঠির টোটাল ভর কি এম চেঞ্জ হবে, টোটাল লেন্থ এল কি চেঞ্জ হবে না, এম এবং এল গেল বাইরে, থাকলো কি এক্স স্কোয়ার ডিএক্স। এক্স স্কোয়ার ডিএক্স মানে এক্স কিউব বাই 3, ইন্টিগ্রেশন করলে আমরা জানি লিমিট 0 থেকে এল, 0 তো আর বসানো লাগবে না, এল বসিয়ে দাও। তাহলে 1/3 এম ডিভাইডেড বাই এল, এক্স কিউব মানে এল কিউব, এল কিউব এল, তাহলে 1/3 এম এল স্কোয়ার, শেষ। তাহলে অতএব জড়তার ভ্রামক আই 1/3 এম এল স্কোয়ার, জড়তার ভ্রামক আই 1/3 এম এল স্কোয়ার। হয়ে গেল, বোঝা গেছে? এই হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক এম এল স্কোয়ার না, 1/3 এম এল স্কোয়ার এই ক্ষেত্রে। ঠিক আছে, যারা ধরো বুঝো নাই বা কোথাও কোথাও একটু জিজ্ঞাসা আছে, আমরা আরেকটা হিসাব করব, তাহলে আর দেখবা জিজ্ঞাসা থাকবে না। ঠিক আছে, 2 নম্বর আসো। এবার এই সরু সুষম দণ্ডের জন্য আবার আমরা হিসাব করব, কিন্তু এবার হিসাব করব মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে। তাহলে সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, দেখো
সরু সুষম দণ্ড। দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ কিন্তু যাবে মধ্যবিন্দু দিয়ে। তাহলে এই যে এটা, এই হচ্ছে অক্ষ। নো, অক্ষ এটা না, এটা তো মধ্যবিন্দু দিয়ে গেছে ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্যের সাথে কই লম্ব হয়েছে? এ তো দৈর্ঘ্যের সমান্তরাল হলো। না না না, এটা না, এটা না। তাহলে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ এভাবে ঘুরবে। তো সেম একই রকম কথা, এই লাঠিটার মোট ভর এম এবং মোট দৈর্ঘ্য এল। ওকে, তাহলে এরও তো এই যে দেখো, ঘূর্ণন অক্ষ থেকে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এক একটা বিন্দুর দূরত্ব এক এক রকম। তাহলে এটা একটা নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু। তাহলে যে কথা সেই কাজ। তাহলে কি করব, এই যে নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু, এখান থেকে একটা ক্ষুদ্র দৈর্ঘ্যমতো অংশ আমরা কেটে নিব। এই যে দৈর্ঘ্যমতো অংশ আমরা কেটে নিলাম, যার দৈর্ঘ্যের মান ডিএক্স। ঘূর্ণন অক্ষ থেকে এর যে দূরত্বটা সেটা এক্স, আর এই ডিএক্স দৈর্ঘ্যের এই ক্ষুদ্র অংশের ভরের নাম ধরলাম ডিএম, যার ভর কতটুকু? ডিএম ভর। এখন কথা হচ্ছে, এই ডিএক্স দৈর্ঘ্যের ক্ষুদ্র যে ডিএম ভর অংশ আমরা কেটে নিয়েছি, সে কি একটা বিন্দু ভর? হ্যাঁ, সে তো খুবই ক্ষুদ্র একটা বিন্দু ভর। তাহলে তার জন্য কি আমরা এক্স স্কোয়ার ডিএম লিখতে পারি? হ্যাঁ পারি, কারণ সে তো বিন্দু ভর, তার জন্য তো লিখতেই পারি, তার জন্য তো লিখতে পারি। এই পুরো লাঠিটার এক একটা বিন্দুর দূরত্ব এই ঘূর্ণন অক্ষ থেকে এক এক রকম। এই কারণেই আমরা কি করছি, একটা ক্ষুদ্র অংশ কেটে নিছি, কেটে নিয়ে তার জন্য আমরা জড়তার ভ্রামক হিসাব করব। তো সেটা তো একটা বিন্দু ভর, এই যে এই অংশটুকু, ক্ষুদ্র এই অংশটুকু, যার দৈর্ঘ্য ডিএক্স, যার ভর ডিএম, দৈর্ঘ্য ডিএক্স, ভর ডিএম, এটা এক্স। এই যে এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ। তাহলে এবার এর জন্য আমরা জড়তার ভ্রামক হিসাব করতে চাই। তো এর জন্য তো জড়তার ভ্রামক হ্যাঁ লেখা যাবে, আই ইকুয়াল টু দূরত্বের বর্গ ইন্টু ভর। হ্যাঁ লেখা যাবে, ভর গুণ দূরত্বের বর্গ। তো এটা তো পুরো জড়তার ভ্রামক না, এটা তো এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক। ওকে, তাহলে এটা ডিআই। তাহলে টোটাল জড়তার ভ্রামক পাওয়ার জন্য কি করতে হবে? ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। তাহলে টোটাল জড়তার ভ্রামক আই ইন্টিগ্রেশন অফ ডিআই। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিআই দ্যাট ইজ এক্স স্কোয়ার ডিএম। লিমিট, এমন লিমিট নিতে হবে যে লিমিটের মধ্যে পুরো লাঠির দৈর্ঘ্য আসে। বলো এবার কত? এবার 0 থেকে লাঠির দৈর্ঘ্য এল? নো, এবার লিমিট 0 থেকে এল না, না না 0 থেকে এল না, 0 থেকে এল না। তুমি এই বিন্দু নিবা আর এই বিন্দু নিবা, তাহলেই শুধু হবে যে ভাই 0 থেকে এল। অনেক ভাই এটা তো 0 থেকে এল বাই 2, তাহলে 0 থেকে এল তো এই পর্যন্ত, 0 থেকে এল, এখানে তো ভরই নেই, তাহলে হইল? লিমিট নিতে হবে। দেখো এই যে লাঠিটা, এই যে সরু সুষম লাঠিটা, এটা তার অক্ষ, অসংখ্য ভরবিন্দু দিয়ে সরু সুষম লাঠিটা তৈরি, অসংখ্য এরকম ভরবিন্দু দিয়ে তৈরি। তাহলে লাঠির একেবারে শুরু আর শেষ নিবা, এই যে শুরু, এই যে শেষ। অনেকে বলতে ভাই শুরু এখান থেকে এই দূরত্বটা এল বাই 2, আর শেষ এখান থেকে এই দূরত্বটা এল বাই 2। তাহলে এল বাই 2 থেকে এল বাই 2, ভাই এল বাই 2 থেকে এল বাই 2 হলে লিমিটই হয় না, আমার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব হয় না, এল বাই 2 থেকে এল বাই 2 লিমিট হয় না। অক্ষটা হচ্ছে মূলবিন্দু, মাথায় ঢুকাও ভালো করে, অক্ষ কি? মূলবিন্দু। তাহলে মূলবিন্দু থেকে এদিকে এদিকে, তাহলে এটা মাইনাস এল বাই 2 থেকে ওটা প্লাস এল বাই 2। তাহলে এক্স এর মান মাইনাস এল বাই 2 থেকে এক্স এর মান প্লাস এল বাই 2। কেউ যদি বলে না ভাই 0 থেকে এল, না তাহলে হবে না। 0 মানে এখানে, 0 থেকে এল দৈর্ঘ্য এখানে, তার মধ্যে এইটুকুতে তো ভরই নেই, ভর তো এইটুকুতে আছে। ঠিক আছে, আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে জড়তার ভ্রামক তো স্কেলার রাশি। তো তুমি একটা কাজ করো, এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এল বাই 2 নিয়ে এইটুকুর জন্য হিসাব করো, এইটুকু। তাহলে বাকিটুকু তো একই রকম, এটুকুর জন্য হিসাব করে যে মান পাবা তাকে 2 দিয়ে গুণ করে দিবা, তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কেউ যদি 0 থেকে এল নাও, কোনো সমস্যা নেই, 0 থেকে এল বাই 2 বসাইলে 2 দিয়ে গুণ করবা। আর যদি মাইনাস এল বাই 2 থেকে প্লাস এল বাই 2 বসাও, তাহলে আর কিছু গুণটুন করতে হবে না, একবার চলে আসবে। এবার আবারও একই রকম, এক্স এর লিমিট ডিএম, ডিএমকে তাহলে মারতে হবে ধরে কিছুক্ষণ, যেন ডিএম ডিএক্স হয়। কেমনে হবে? ওই একই রকম কথা, মোট ভর কত এম, মোট দৈর্ঘ্য কত এল, এল দৈর্ঘ্যের ভর, এল দৈর্ঘ্যের সরু সুষম দণ্ডের ভর বড় হাতের এম। তাহলে অতএব একক দৈর্ঘ্যের ভর
এম ডিভাইডেড বাই এল। তাহলে অতএব ডিএক্স দৈর্ঘ্যের ভর কত? ডিএক্স দৈর্ঘ্যের ভর এম বাই এল ডিএক্স। আর ডিএক্স দৈর্ঘ্যের ভরের নাম কি? ডিএম। তো এটাই তো ডিএম, এটাই তো ডিএম। তো ডিএমটা নিয়ে বসাও এবার, ডিএমটা নিয়ে বসাও। মাইনাস এল বাই টু প্লাস এল বাই টু এক্স স্কোয়ার ডিএম, এম ডিভাইডেড বাই এল ডিএক্স। এম গেল বাইরে, এল গেল বাইরে, এক্স স্কোয়ার ডিএক্স এক্স কিউব বাই 3, লোয়ার লিমিট মাইনাস এল বাই টু, আপার লিমিট প্লাস এল বাই টু। দেখি কি আসে এবার। তাহলে আই এম ডিভাইডেড বাই এল, এম ডিভাইডেড বাই 3l, 3 চলে আসলো বাইরে, এই যে 3l চলে আসলো বাইরে, এক্স কিউব, তার মানে এল বাই টু এর কিউব, এল বাই টু এর কিউব। সূত্রের মাইনাস লোয়ার লিমিট মাইনাস এল বাই টু, তারও আবার কিউব। তাহলে এম ডিভাইডেড বাই 3l, দেখো এল কিউব ডিভাইডেড বাই 2 গুণ 2 গুণ 2 8, এটা কিউব, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এল কিউব 8, এম বাই 3l 2l কিউব বাই 8, 2l কিউব বাই 8, এল কিউব বাই এল, এল স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার। 2 8 4, নিচে 4, 3 4 12, 1/12 এম এল স্কোয়ার, 1/12 এম এল স্কোয়ার। দেখো মিলছে কিনা, মিলেছে? বলো মিলেছে? এই তো হয়ে গেল, কত সহজ না? 1/12 এম এল স্কোয়ার। আশা করি এবার বুঝছো, আর কোথাও কোনো প্রবলেম থাকার কথা না। ক্ষুদ্র একটা অংশ কেটে নিব, তার জন্য জড়তার ভ্রামক হিসাব করব, বিন্দু ভরের সূত্র খাটিয়ে হিসাব করে ফেলবো তার জন্য, যেহেতু সেটা একটা ক্ষুদ্র অংশ, ওটা তো একটা বিন্দু ভর, তারপরে লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করে ফেলবো, তাহলেই কাজ শেষ। ঠিক আছে, তোমাকে আমি দেখো মিলাই দিই। কেউ যদি 0 থেকে এল বাই টু নিয়ে হিসাব করতো, ধরো লিমিটটা কেউ যদি 0 থেকে এক্স এল বাই টু এটুকুর জন্য হিসাব করত, তাহলে আই এই যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএম 0 থেকে এল বাই টু, তাহলে এক্স স্কোয়ার ডিএম মানে এম বাই এল ডি এক্স, 0 থেকে এল বাই টু, এম বাই এল গেল বাইরে, এক্স কিউব ডিভাইডেড বাই 3, এম 3l এক্স কিউব, এক্স কিউব মানে এল কিউব ডিভাইডেড বাই 8। ঠিক আছে, তাহলে 3 8 24, 1/24 এম এল স্কোয়ার। এটা এটা কতটুকু অংশের জন্য? এইটুকু অংশের জন্য। সেম এইটুকু অংশ আবার আছে এখানে, তাহলে সামনে একটা 2 গুণ, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ, একটা 2 গুণ একটা 2 গুণ, তাহলে 2/24 1/12, 1/12 এম এল স্কোয়ার। মিলতে হবেই। এই যে একটা সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক 2 বার 2 রকম কেন আসলো? কেন আসলো? কারণ 2 বার তো 2টা অক্ষ, আমি তো 2 বার 2টা ভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চেয়েছি, এই কারণে 2 বার 2টা ভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মানও ভিন্ন ভিন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে কাহিনীটা কি? জড়তার ভ্রামক দিয়ে বুঝলামটা কি? ঠিক আছে, ঘটনা কি হলো আসলে, কাহিনী কি, এটার অর্থ কি আসলে? দুটো যে জড়তার ভ্রামক আসলো একটা লাঠি একটা সরু সুষম দণ্ডের জন্য, এটার অর্থটা কি আসলে, ব্যাপারখানা কি? ব্যাপারখানা আসলে একটু বুঝি তো। এই যে একটা সরু সুষম দণ্ড, এই দণ্ডটাকে তোমাকে যদি বলি মধ্যবিন্দু দিয়ে ঘোরাও, এভাবে মধ্যবিন্দুতে ধরে অক্ষ এটা মধ্যবিন্দুর সাপেক্ষে ঘোরাও, তাহলে তুমি পাবা জড়তার ভ্রামক 1/12 এম এল স্কোয়ার। তোমার যদি বলি না 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 প্রান্ত বিন্দু দিয়ে ঘোরাও তো দেখি কেমন পারো, তখন জড়তার ভ্রামক 1/3 এম এল স্কোয়ার। আচ্ছা, এম আর এল তো একই, একটা নির্দিষ্ট সরু সুষম দণ্ড, তার জন্য তো এম আর এল একই, শুধু
12 আর 1/3। আচ্ছা 1/3 বড় না 1/12 বড়? 12 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগটা বড়, 3 ভাগের 1 ভাগটা বড়। তাহলে জড়তার ভ্রামক এটা বেশি, জড়তার ভ্রামক এটা কম, এটা বেশি, এটা কম। জড়তার ভ্রামক বেশি মানে ওই অক্ষের সাপেক্ষে, যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি সেই অক্ষের সাপেক্ষে ঘোরানো কঠিন। জড়তার ভ্রামক বেশি মানে ঘোরানো কঠিন, ঘোরানোটা কঠিন, কষ্ট হবে তোমার। আর জড়তার ভ্রামক কম মানে ঘোরানোটা সহজ, ঘোরানো সহজ, তুলনামূলক সহজ, এই দুইটার মধ্যে। এবার এটা কি সত্যি কথা? ইয়েস, সত্যি কথা। তোমার বাসায় যদি এরকম কোনো লম্বা লাঠি টাঠি থাকে, নিয়ে আসো লম্বা লাঠি। দেখি আমার এখানে আছে কিনা, থাকার তো কথা। পাইছি। এই যে দেখো একটা লম্বা লাঠি নিয়ে আসছি, পর্দারি খুলে নিয়ে আসছি। আচ্ছা এইবার দেখো লাঠিটাকে এই যে মধ্যবিন্দুতে ধরছি, মধ্যবিন্দুতে ধরে ঘুরানো কত আরাম, কত মজা, ঘুরানো কত সহজ। এইবার আমি কি করলাম, 2 আঙ্গুল দিয়ে ঘুরাচ্ছি, দেখো এই যে 2 আঙ্গুল, 2 আঙ্গুল দিয়ে এখানে ধরে ঘুরাচ্ছিলাম। এবার এই 2 আঙ্গুল দিয়ে এইখানে ধরে ঘুরাবো, এইখানে ধরে ঘুরাবো। দেখো উফ, হাত ভেঙে যাচ্ছে, আঙুল ভেঙে যাচ্ছে, অনেক কঠিন। দেখো এই যে 2 আঙ্গুল দিয়ে এইভাবে ধরে ঘুরানো বেশ কঠিন, এভাবে নাড়ানো খুব কঠিন। এই মধ্যবিন্দুতে মানে প্রান্ত বিন্দুতে ধরে এভাবে নাড়ানোটা অনেক কঠিন, এভাবে নাড়ানো কঠিন কি, তাই না? কিন্তু দেখো মধ্যবিন্দুতে, মধ্যবিন্দুতে কত সহজ, মধ্যবিন্দু ধরে ঘুরানো কত সহজ। এই যে ঘুরাচ্ছি, কত সহজে ঘুরছে মধ্যবিন্দু ধরে। ঠিক আছে, দেখো 2 আঙ্গুল দিয়ে মধ্যবিন্দু দিয়ে এইভাবে ঘুরাচ্ছি, দেখো তো কত সুন্দরভাবে ঘুরাইতে পারতেছি 2 আঙ্গুল দিয়ে। কিন্তু এইখানে ধরে ঘুরাই, দেখো তো এই যে উঠতেছেই না, এই যে উঠাইতে যাচ্ছি উঠতেছেই না। বুঝলা আমার কথা? বুঝলা? ফিল করতে পারছো? তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। তো এবার আসো আর কি কি বস্তুর জন্য জড়তার ভ্রামক বের করা যাবে। আসো 3 নম্বর বলা হচ্ছে নগণ্য পুরুত্বের, নগণ্য পুরুত্বের রিং, নগণ্য পুরুত্বের রিংয়ের জন্য, রিংয়ের জন্য জড়তার ভ্রামক। একটা রিং এরকম, পুরুত্বটা অতি নগণ্য, এর পুরুত্বটা অনেক নগণ্য। সেন্টারের সাপেক্ষে এভাবে ঘুরতে থাকবে। মেয়েরা হাতে চুড়ি পরে না, চুড়ি, একটা চুরির জড়তার ভ্রামক, একটা রিংয়ের জড়তার ভ্রামক। এইটা আমরা হিসাব নিকাশ করতে চাই। আসো হিসাব নিকাশ করি। এটা কি বিন্দু ভরের বস্তু? বলো, বিন্দু ভরের বস্তু? বিন্দু ভরের বস্তু না, বাট এর জন্য ইন্টিগ্রেশন লাগবে না। একটু ভাবো তো, এর জন্য ইন্টিগ্রেশন লাগবে না? না, লাগবে না। কেন? ইন্টিগ্রেশন কখন লাগে? যখন ঘূর্ণ অক্ষ থেকে ওই বস্তুটার বিভিন্ন বিন্দু ভরের দূরত্ব বিভিন্ন রকম, তখন ইন্টিগ্রেশন লাগে। কিন্তু রিং এটা, মাঝখানে তো ফাঁকা, মাঝখানে তো ভর নেই। তাহলে কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে প্রত্যেকটা ভরবিন্দুর দূরত্বই তো ব্যাসার্ধের সমান দূরে। আমি এই রিংটাকে কয়েকটা ভরবিন্দু চিন্তা করি। আসো, একটা, এই একটা ভরবিন্দু, এই একটা ভরবিন্দু, এরকম এই রিংকে টুকরো 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 করে কয়েকটা ভরবিন্দুতে কাটা হয়েছে এরকম রিংটাকে, এরকম। তো এটা ধরো M1, এটা ধরো M2, এটা M3, এটা M4, ডট 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 Mn, বুঝছো? ডট 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 Mn। এবার
এখান থেকে এটা দূরত্ব আর, দূরত্বটা আর, এই যে দূরত্বটা আর, দূরত্ব আর, দূরত্ব ব্যাসার্ধ আর, দূরত্ব ব্যাসার্ধ আর, সবগুলো দূরত্বই তো ব্যাসার্ধ আর, কি তাই না? তো এর জন্য কি ইন্টিগ্রেশন লাগবে রে ভাই? সবগুলো বিন্দুর দূরত্বই তো এই রিংয়ের উপর, সবগুলো পয়েন্টের দূরত্বই তো অক্ষ থেকে ব্যাসার্ধের সমপরিমাণ দূরে। তাহলে আমি যদি এখন এর জন্য জড়তার ভ্রামক বের করি, দেখো আমি ধরো এই রিংয়ের উপর রিংটাকে এরকম টুকরো 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 করে কাটছি, কেটে কয়টা টুকরা পাইছি? 1000টা, 100টা, 1,00,000টা, যাই পাই, কোনো সমস্যা নেই, যাই পাই। জড়তার ভ্রামক আই ইকুয়াল টু, আসো এম অনের জন্য, তাহলে এম অন আর অন স্কোয়ার না কিন্তু আর স্কোয়ার, এম অন আর স্কোয়ার, এম টু আর স্কোয়ার, এম থ্রি আর স্কোয়ার, দেখো সবার ডট 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 লাস্টে যে এম এন তার জন্য আর স্কোয়ার, দেখো এম এন তার জন্য কিন্তু আর স্কোয়ার। আচ্ছা তাহলে আর স্কোয়ার তো কমন যায় রে ভাই, এম ওয়ান, এম টু, এম থ্রি, ডট 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 এম এন। আচ্ছা এই এম গুলার যোগফল কি হবে? এম ওয়ান, এম টু, এম থ্রি, এম ফোর, ডট 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 ডট, পুরো রিংটার ভর না? সবগুলো ভর যদি আমি যোগ করি, এটা তো রিংয়ের টুকরাগুলা, তো একটা রিংকে 100টা টুকরা করে বললাম না, 100টা টুকরার ভর এবার যোগ করো, তো পুরো রিংয়ের ভর তুমি পাবা না? তাহলে এটা তো পুরো রিংটার ভর রে ভাই, তাহলে পুরো রিংয়ের ভর এম আর স্কোয়ার হয়ে গেল। জড়তার ভ্রামক দেখো আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, ইন্টিগ্রেশন লাগে না। সূত্র দেখো এরকমই। কখন ইন্টিগ্রেশন লাগে? যখন ঘূর্ণন অক্ষ থেকে এক একটা ভরবিন্দুর দূরত্ব এক এক রকম, কিন্তু এখানে সবগুলো ভরবিন্দুর দূরত্ব একই, তাহলে ডিরেক্ট সূত্র আই ইকুয়াল টু টোটাল ভর এম এবং ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বের বর্গ অর্থাৎ আর স্কোয়ার, শেষ। ঠিক আছে, দেখো ডিরেক্ট এই সূত্রটা লিখে দিতে পারতাম এবং আমি করেও দেখাইলাম, তাই এসছে। তাহলে আমাদের এই রিংয়ের কি বলা ছিল? বলা ছিল মোট ভর আর মোট ব্যাসার্ধ। মোট ভর ছিল, মোট ভর বড় এম এবং এর ব্যাসার্ধ বলে দিয়েছিল আর। তাহলে জড়তার ভ্রামক হবে এম আর স্কোয়ার রিংয়ের জন্য। কেউ যদি মনে করো যে ভাই ইন্টিগ্রেশন দিয়ে যদি করি, করা তো যাবে, করলে একই জিনিসই পাবা তুমি, যদি করা যাবে সমস্যা নেই, কিন্তু করে ওই একই জিনিসই পাওয়া যাবে। দেখো আমি তোমার একটু ইন্টিগ্রেশন দিয়েও দেখাই দিচ্ছি। ঠিক আছে, আসলে ইন্টিগ্রেশন মানে মানে এই ডেরিভেশন দেখানো মেইন লক্ষ্য না, মেইন লক্ষ্য হচ্ছে তোমার জ্ঞানের দরজা খুলে দেওয়া, যাতে এরপরে এরকম বহুত কাজ নিজে নিজে করতে পারো। দেখো আমি একটা কাজ করি, একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম, ক্ষুদ্র একটা অংশ এর উপর থেকে কেটে নিলাম, এই যে খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিছি। এই যে ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশের ভর ডিএম, ঠিক আছে, ক্ষুদ্র অংশের ভর ডিএম, ডিএম, এবং এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য, এই যে এইটুকু দৈর্ঘ্য, খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, দ্যাট ইজ ডিএক্স। আর এখান থেকে এটাকে আর এক্স ধরার দরকার নেই, কারণ এটা তো আরই, এক্স আর ধরার দরকার নেই। তাহলে আমি যদি এই ক্ষুদ্র অংশটুকুর জন্য জড়তার ভ্রামক হিসাব করি ডিআই, তাহলে আর স্কোয়ার ইন্টু ডিএম, আর স্কোয়ার ইন্টু ডিএম, তাহলে একে ইন্টিগ্রেশন করলে টোটাল জড়তার ভ্রামক আই পাবো। তাহলে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন, দেখো আর স্কোয়ার ডিএম, দেখো আগে ছিল এক্স স্কোয়ার ডিএম, তো আমরা এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশনে বাইরে নিতে পারছিলাম না, বাট এবার পারবো। এবার তো আর স্কোয়ার, আর তো ধ্রুবক, আর তো ধ্রুবক, এখান থেকে আর যদি বিন্দুটা আমি এখানে কেটে নিতাম, আর এখানে কেটে নিলে আর, এখানে কেটে নিলে আর তো একই, তাহলে আর স্কোয়ার চলে আসলো বাইরে, আর স্কোয়ারটা চলে আসলো বাইরে। ডিএমকে যদি ইন্টিগ্রেশন করি, ডিএম তো ভর, তো তাকে যদি ইন্টিগ্রেশন করা হয় টোটাল ভর পাওয়া যাবে, মোট ভর। তাহলে আর স্কোয়ার এম, এম আর স্কোয়ার হয়ে গেল, এম আর স্কোয়ার। দেখছ, এই অনেকে বলতে ভাই আমি তো এম এর সাপেক্ষে করলাম, এক্স এর সাপেক্ষে তো করলাম না। ওকে, তুমি এক্স এর সাপেক্ষে করতে চাচ্ছ, বুঝছি। তাহলে আসো, অর দেখো এক্স এর সাপেক্ষে, যে কেউ যদি বলো আচ্ছা এক্স এর সাপেক্ষে করবা, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম, আসো ডিএম কে ডিএক্স বানাই, তাহলে ওই যে একই রকম কথা। দেখো এবার কিন্তু এটা বৃত্তাকার, ভালো করে বুঝিও। তাহলে বৃত্তাকার, বৃত্তাকার হলে টোটাল যে পরিধি, সেই পরিধি হচ্ছে 2πr। তাহলে 2πr পরিধি, এই দৈর্ঘ্যের ভর বড় এম। আগে যেমন কি ছিল, সরু সুষম দণ্ডের ক্ষেত্রে ছিল এল দৈর্ঘ্যের ভর এম, একক দৈর্ঘ্যের ভর কত? এবার কি এল দৈর্ঘ্য, এবার তো পরিধি, বৃত্তাকার দৈর্ঘ্য,
তাহলে 2 পাই আর দৈর্ঘ্য, তার ভর বড় এম, একক দৈর্ঘ্যের ভর বড় এম বাই 2 পাই আর। ঠিক আছে, এটুকুর দৈর্ঘ্য কত? ডিএক্স। আচ্ছা, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর এম ডিভাইডেড বাই 2 পাই আর ইন্টু ডিএক্স, এটাই তো আমাদের ডিএম। এই যে এর ভর নাম কি দিছি? ডিএম। তো এর ভরটা ঐকিক নিয়ম করে হিসাব করলাম, তাহলে ডেফিনেশন অনুযায়ী এটাই তো আমাদের ডিএম। তাহলে বসাই এবার, আসো, আর স্কোয়ার ডিএম এম ডিভাইডেড বাই 2 পাই আর ডিএক্স। এবার দেখো এক্স এর সাপেক্ষে, এক্স এর লিমিট, বাকি সবাইকে বাইরে নিয়ে আসি, এম বাইরে, 2 পাই আর স্কোয়ার আর, এই যে 2 পাই আর, আর স্কোয়ার সব বাইরে, ভিতরে থাকলো ডিএক্স। বলো তো ডিএক্স এর লিমিট কত হবে? দেখি কেমন বলতে পারো। এমন লিমিট নিবা, ডিএক্স কিন্তু এই যে তার এই বৃত্তাকার রিংয়ের দৈর্ঘ্য, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএক্স, এমন লিমিট নিবা যেন পুরো রিংটা কভার করে, পুরো রিংটা 0 থেকে আর, নো নো নো, এমন দৈর্ঘ্য নিব যেন পুরো রিংটা কভার করে। তুমি যদি এখান থেকে শুরু করো, যদি এইটুকু নাও দৈর্ঘ্য, এইটুকু নিলে এইটুকু কভার করবে, এইটুকু নিলে এইটুকু কভার করবে, এইটুকু নিলে এইটুকু কভার করবে, এখান থেকে ঘুরে পুরোটুকু নিলে পুরোটুকু কভার করবে। তাহলে 0 থেকে কত? 0 থেকে 2 পাই আর লিমিট। তাহলে এম ডিভাইডেড বাই 2 পাই আর, আর স্কোয়ার, যে ভাই আর স্কোয়ার আর কাটাকাটি পরে করো, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স, যার লোয়ার লিমিট 0, আপার লিমিট 2 পাই আর। তাহলে কি করতে হবে? একবার 2 পাই আর বসাইতে হবে, একবার 0 বসাইতে বিয়োগ করতে হবে। তো একবারে বসাই দিই, গুণ 2 পাই আর, 2 পাই আর, 2 পাই আর কাটা, কি পড়ে থাকলো? আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। দিন শেষে সবই একই হলো, বুঝছো? দেখো কোনো ভয় পাওয়ার কিছু নাই, যে রাস্তায় হাঁটতে মন চাইবে হাঁটবা। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, গুড। তাহলে রিং ডান। এবার আসো চাকতি, 4 নম্বর। পাতলা পুরুত্বের একটা চাকতি, ডিস্ক, পাতলা পুরুত্বের চাকতির মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। পাতলা পুরুত্বের চাকতির মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এবার চাকতি, এই যে চাকতি, বুঝছো? এই যে এরকম চাকতি। তাহলে এই চাকতির জড়তার ভ্রামক বের করতে হবে। সবগুলোই তো লাইট কালার। আচ্ছা, চাকতিটা এভাবে আঁকি, চাকতি কিন্তু, হ্যাঁ চিন্তা করবা, এই যে ভর আছে মাঝখানে, কিন্তু ভর আছে, ফাঁকা না কিন্তু, এবার ভর আছে। এই যে মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, এই চাকতির মোট ভর, চাকতিটার মোট ভর বড় এম, এবং চাকতির ব্যাসার্ধ এটা হচ্ছে আর। তাহলে এবার এই চাকতির জন্য জড়তার ভ্রামকটা আমরা হিসাব করতে চাই। তাহলে চাকতির জন্য লিখে ফেলি সূত্র, কত সহজ। আসো, চাকতির জন্য জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। শেষ। হবে না, চাকতি এটা, মাঝখানে ভর আছে। এবার দেখো এক একটা ভর বিন্দুর দূরত্ব, এই যে ঘূর্ণন অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এটা,
এই বিন্দুর দূরত্ব এটা, এই বিন্দুর দূরত্ব এটা, এই বিন্দুর দূরত্ব এটা, এই বিন্দুর দূরত্ব এটা, এই বিন্দুর দূরত্ব এটা। এবার হবে না, তাহলে এই সূত্র চলবে না এবার। তাহলে কি করা যায়? তাহলে একটা ক্ষুদ্র অংশ কেটে নিব। কেমন ক্ষুদ্র অংশ কেটে নিব? কেমন? এরকম লম্বা একটা ক্ষুদ্র অংশ কেটে নিব, এরকম ফালি ফালি করে একটা ক্ষুদ্র অংশ এরকম কেটে নিব। এরকম কেটে নিয়ে লাভ নেই, এরকম কেটে নিয়ে না লাভ নেই। কেন লাভ নেই? কারণ ওই যে কারণে তুমি কেটে নিলা, যে ঘূর্ণন অক্ষ থেকে এক এক বিন্দু দূরত্ব এক এক রকম, এখনো তো তাই আছে যেরকম ভাবে কেটে নিছো। তাহলে একটু বুদ্ধি করে কাটতে হবে, কিন্তু আন্দাজে কিন্তু কাটাকাটি করা যাবে না। দেখো এভাবে যদি কাটি তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্ব, এখান থেকে এই বিন্দুর দূরত্ব, এখান থেকে এই বিন্দুর দূরত্ব কি সেম হলো? আবার না, আন্দাজে কাটা যাবে না। এমন ভাবে কাটতে হবে যেন ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বটা সেম থাকে, এমন ভাবে কাটতে হবে। এবং শেপটাও যেন বা বৃত্তাকার থাকে। ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব সেম থাকবে, শেপটাও যেন আবার বৃত্তাকার থাকবে। তাহলে আমরা কাজ করি, এখান থেকে একটা চাকতি কেটে নিই। এই যে একটা চাকতি কেটে নিলাম, চাকতি কেটে নিয়ে কি লাভ হলো? আবার তো সেই সমস্যা। এই যে চাকতি অংশ কেটে নিলাম, এর তো এই যে ঘূর্ণন অক্ষ থেকে এক এক বিন্দু দূরত্ব এক এক রকম, মুশকিল। তাহলে কেমনে কাটা যায়? চিন্তা করো, বুদ্ধি খাটাও। এমন ভাবে একটা অংশ কেটে নিব যেন বৃত্তাকার শেপ থাকে এবং ঘূর্ণন অক্ষ থেকে যেন দূরত্ব সেম থাকে। কিভাবে কাটা যায়? ইয়েস, রিং কাটা যায়। একটু আগে না আমরা রিং হিসাব করলাম, তাহলে একটা রিংয়ের মতো অংশ কাটা যায়। হ্যাঁ তাই তো, এই যে একটা রিংয়ের মতো অংশ আমি কেটে নিলাম, একেবারে নগণ্য পাতলা পুরুত্বের রিংয়ের মতো একটা অংশ কেটে নিয়েছি। ঠিক আছে, নগণ্য পাতলা পুরুত্বের রিংয়ের মতো একটা অংশ আমরা কেটে নিয়েছি। এই যে এটা। এবার ঘূর্ণন অক্ষ থেকে এর যে দূরত্বটা, এটাকে আমরা কি বলতাম? এক্স। দেখো এর ব্যাসার্ধ কিন্তু আর, ব্যাসার্ধ কিন্তু এর আর, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বটা এক্স। আর এই যে রিংটুকু, এর যে ক্ষুদ্র ভর সেটা হচ্ছে ডিএম। আর এর যে ক্ষুদ্র পুরুত্ব, এই যে পুরুত্বটুকু, দেখো ভালো করে পুরুত্বটুকু বোঝো, এই যে পুরুত্বটুকু, এই পুরুত্বটুকু ডিএক্স। ডিএক্স পুরুত্ব একটু বড় করে দেখাই, এই দেখো, ঠিক আছে, ডিএক্স পুরুত্ব। তো এবার রিং অংশটা, তার জড়তার ভ্রামকটা আমি লিখতে পারি, এই যে রিং অংশ, এই যে ডিএম ভরের ক্ষুদ্র ডিএক্স পুরুত্বের রিং অংশের জড়তার ভ্রামক, রিং অংশের জড়তার ভ্রামক, খুবই ক্ষুদ্র জড়তার ভ্রামক ডিআই, এক্স স্কোয়ার ইন্টু ভর ডিএম। এটা তো লেখা যায়। অনেক কথা, ভাই এটা তো বিন্দু ভরের জন্য সূত্র, এটা তো রিং এর জন্য সূত্র, এম আর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এম মানে ডিএম। এই যে কি ক্লিয়ার? অনেকে ভাবে ভাই এটা তো বিন্দু ভরের জন্য, আপনি রিং এর জন্য কেন লিখলেন? এই কারণে আমি রিংটা আগে করাইছি। রিং যদি হয় ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম, তাহলে আর স্কোয়ার এম এক্স স্কোয়ার ডিএম। এবার আমাদের হিসাব নিকাশ করতে হবে। তাহলে টোটাল জড়তার ভ্রামক আই হবে এই ক্ষুদ্র ডি আই জড়তার ভ্রামক, তাকে ইন্টিগ্রেশন করব এমন লিমিটের মধ্যে যেন পুরো চাকতিটা কভার করে। অর্থাৎ তুমি কি করছো জানো? পুরো চাকতিটাকে অসংখ্য এরকম রিং বানাইছো। চাকতিকে রিং বানানো যাবে? হ্যাঁ যাবে। মশার কয়েল দেখছো? মশার কয়েল, বাসায় মশা হইলে কয়েল জ্বালাও না? মশার যে কয়েল, সেই কয়েল দেখছো পেছানো 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 থাকে না? তো ওইগুলা এক একটা রিং, মানে এক একটা রিং এর মতো না? এক একটা রিং, একটা রিং একটা রিং একটা রিং, এভাবে পেঁচাইতে পেঁচাইতে একটা চাকতি। মশার কয়েল একটা চাকতির মতো না দেখতে? বুঝছো? দেখো এবার একটু বোর্ডে তাকাও, দেখো চিত্রটা দেখো।
এই দেখো দেখো এরকম অনেকগুলো রিং, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, অনেকগুলো রিং, অনেকগুলো রিং। এই অনেকগুলো রিং মিলে গঠিত হয়েছে চাকতি, কি তাই না? তাহলে সবচেয়ে অক্ষের কাছে যে রিংটা, তার জন্য এক্স কত? 0, ঠিক আছে। তারপরে সবচেয়ে এরকম দূরে যাইতে 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 এরকম দূরে, সবচেয়ে দূরের যে রিংটা, সবচেয়ে দূরের যে রিংটা, তার জন্য ব্যাসার্ধ কত? এক্স ইকুয়াল টু আর, এক্স ইকুয়াল টু আর। তাহলে লিমিট বলো, যে লিমিটের মধ্যে পুরো চাকতিটা কাভার হবে। এরকম অসংখ্য রিং আছে। তাহলে একটা রিং একেবারে অক্ষের এখানে, যার মান, যার জন্য এক্স এর মান, এক্স এর মান এই যে এক্স, এক্স এক্স এর মান 0। আর এভাবে সবচেয়ে বাইরের যে রিংটা, তার জন্য এক্স ইকুয়াল টু আর। তাহলে লিমিট হচ্ছে 0 টু আর। এই তো হয়ে গেছে, শেষ। 0 থেকে লিমিট আর। তো লিমিটটা কার? এক্স এর লিমিট। ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? ডিএম এর সাপেক্ষে। কি করতে হবে? ডিএম কে মারতে হবে। কেন মারবো? যেন সে ডিএক্স হয়। কতক্ষণ মারবো? যতক্ষণ না সে ডিএক্স হবে। তাহলে ওই যে মোট ভর। এবার খুব মজার একটা জিনিস, খুব ভালো করে দেখো, খুব ভালো করে খেয়াল করবা, খুবই মজার একটা জিনিস। একটা কাজ করো, এই যে রিং অংশটা আছে না, এই রিং অংশটাকে কেটে উঠাই নিয়ে আসো। এটাকে কেটে উঠাই নিয়ে আসো, কেটে উঠাই নিয়ে আসো। এটাকে কেটে, এই যে কেটে উঠাই নিয়ে আসলাম। পুরুত্ব কত? ডিএক্স। এবার তারপরে ভালো করে শোনো, মাঝখান দিয়ে কাটো, ছুরি দিয়ে কেটে ফেলো, কেটে লম্বা করে ফেলো। তো লম্বা করলে ওই যে লাল অংশটা, লাল অংশটা লম্বা করলে দেখো তো জিনিসটা দেখতে এরকম হয় কিনা, বলো এরকম হয় কিনা? যার খুবই ক্ষুদ্র পুরুত্ব ডিএক্স, খুবই ক্ষুদ্র পুরুত্ব ডিএক্স। ওকে। আর দেখো তো, এটা এক্স ছিল না, তাহলে এর পরিধিটা কত? 2πx, পরিধিটা 2πx। অনেকে বলতে ভাই এটা তো ভেতরের পরিধি, বাইরের পরিধি তো একটু বেশি। কতটুকু? ডিএক্স, ডিএক্স টেন্স টু 0, খুবই 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 ক্ষুদ্র, টেন্স টু 0। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, বিশ্বাস হয়? হ্যাঁ, যার দৈর্ঘ্য 2πx আর প্রস্থ ডিএক্স, দৈর্ঘ্য 2πx, প্রস্থ ডিএক্স। বলো বুঝলা কিনা? এই যে এরকম রিংটা ছিল, এই যে এরকম ছিল, ঠিক আছে। এই যে রিংটা ভেতরে ছিল এরকম, এইভাবে আমি মাঝখান দিয়ে কাটছি, কাটার পরে এই যে লম্বা করে ফেলছি, এই। তাহলে এইটা হচ্ছে সেই খুবই ক্ষুদ্র পুরুত্ব, এইটুকু, দ্যাট ইজ ডিএক্স। আর এইটুকু হচ্ছে 2πx, 2πx। তাহলে এর যে ক্ষেত্রফল, এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 2πx dx, ক্ষেত্রফল 2πx dx। এবার বলো তো পুরো চাকতির ক্ষেত্রফল কত দেখি? পুরো চাকতির, পুরো চাকতির ক্ষেত্রফল কত বলো? পুরো চাকতির ক্ষেত্রফল, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আরে বৃত্তাকার চাকতি না, পাই আর স্কোয়ার। 2π আর, আর কেন এই কি লিখছো এটা? 2π আর তো পরিধি, চাকতির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার এর এই ক্ষেত্রের ভর, ক্ষেত্রের চাকতির ভর, পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের ভর এম, ওই যে এম, মোট ভর এম। টোটাল এই চাকতিটার ভর এত। তাহলে অতএব একক ক্ষেত্রের ভর কত? এম বাই পাই আর স্কোয়ার। গুড। তাহলে এই যে এইটুকু ক্ষেত্রের ভর কত? তো 2πx dx ক্ষেত্রের ভর।
এতটুকু ক্ষেত্রের ভর। তাহলে এম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, ঐকিক নিয়ম, এম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার 2 পাই এক্স ডিএক্স, পাই পাই কাটা, দেখো কি থাকে 2m আর স্কোয়ার এক্স ডিএক্স, ডেফিনেশন অনুযায়ী এটাই তো ডিএম। হ্যাঁ, এই যে এই লাল অংশের ভর ডিএম, তাহলে ডিএমটা পেয়ে গেছি, এই যে ডিএম, তাহলে ডিএমটা নিয়ে ওখানে বসাই, তাহলে এই কাজ হয়ে যাবে। অনেকে বলতে পারে ভাই আগে যে আপনি সরু সুষম দণ্ডের জন্য দৈর্ঘ্য দিয়ে হিসাব করলেন, হ্যাঁ তখন দৈর্ঘ্য ছিল তাই দৈর্ঘ্য দিয়ে হিসাব করছি, এল দৈর্ঘ্যের ভর এত, একক দৈর্ঘ্যের ভর কত, ডিএক্স দৈর্ঘ্যের ভর কত। এখন তো পাতলা চাকতি, এর কি দৈর্ঘ্য আছে নাকি রে? এর কি আছে? এর তো দৈর্ঘ্য নাই, এর কি আছে? এর আছে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এত ক্ষেত্রফলের ভর এত, এই যে টোটাল ক্ষেত্রফলের ভর এত, অতএব একক ক্ষেত্রফলের ভর কত, অতএব এত ক্ষেত্রফলের ভর কত। কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এবার বসাই এখানে 0 থেকে আর এক্স স্কোয়ার ডিএম 2m আর স্কোয়ার এক্স ডিএক্স। তো ভাই 2m এবং আর স্কোয়ারটাকে নিয়ে যাও বাইরে, নিলা এক্স স্কোয়ার এক্স, এক্স কিউব ডিএক্স 0 থেকে আর, তো 2m ডিভাইডেড বাই আর স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4/4, এক্স টু দি পাওয়ার 4/4, তো তার লিমিট 0 থেকে আর, তাহলে 2m আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4/4, তাহলে কত হচ্ছে 1/2 m আর স্কোয়ার। দেখো 2 4 কেটে 1/2, আর টু দি পাওয়ার 4 আর স্কোয়ার কেটে আর স্কোয়ার, তাহলে অতএব i 1/2 m আর স্কোয়ার, i 1/2 m আর স্কোয়ার। হ্যাঁ, চাকতির 1/2 m আর স্কোয়ার, রিংয়ের m আর স্কোয়ার, ইয়েস চাকতির 1/2 m আর স্কোয়ার। ডান, বুঝছো? ক্লিয়ার? সরু সুষম দণ্ডের দৈর্ঘ্যে আছে বলে আমরা দৈর্ঘ্যের হিসাবটা করছি দৈর্ঘ্য দিয়ে, যেহেতু চাকতির ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের হিসাব ক্ষেত্রফল দিয়ে। ঠিক আছে? এবার সিলিন্ডার, একটা নিরেট সিলিন্ডার, এইটা আমি করে দিব না, এটা নিজেদের করতে হবে। সিলিন্ডার করার আগে তুমি আমার একটু পাইপের হিসাবটা করে দাও তো, পাইপ অর্থাৎ ফাঁপা সিলিন্ডার, দেখি তোমাদের কেমন বুদ্ধি। একটি নগণ্য পুরুত্বের পাইপ বা ফাঁপা সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক, ফাঁপা সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক। চলো, একটা পাইপ মাঝখানটা ফাঁকা, এই যে এরকম, এই যে অক্ষ ভিতর দিয়ে গেছে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। বের করো, এটা কি একটা, এটা হচ্ছে একটা পাইপ, একটু শেড দিয়ে দিই। ঠিক আছে, ভিতরটা ফাঁকা, ভিতরটা ফাঁকা। বলো দেখি তোমাদের কেমন বুদ্ধি। এটা যদি বলতে না পারো তাহলে কিন্তু আজকে তোমার আম্মা কিন্তু ভাত খাইতে দিবে না। i = 1/2 m আর স্কোয়ার, যারা বলছো 1/2 m আর স্কোয়ার, আরেকটু ভাবো, m আর স্কোয়ার, ভিতরটা ফাঁকা, বোঝনি এখনো? মোট ভর m, ব্যাসার্ধ r, তাহলে ভিতরে তো ভর নেই, ভর হচ্ছে পৃষ্ঠে, এই যে পাইপের পৃষ্ঠে, ভিতরে ভর নেই, পৃষ্ঠে।
তাহলে যে কোনো বিন্দুর কথা চিন্তা করো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, যাই চিন্তা করো না কেন, যে কোনো বিন্দুর কথাই চিন্তা করো না কেন, এই যে M1, M2, M3 ডট 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 Mn, সবার দূরত্ব দেখো আর 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 আর, সবার দূরত্ব আর, ভিতরে তো কোনো ভরই নেই। বুঝছো না, বুঝো নাই? এই দেখো, এই যে নিরেট হলে একটা কথা ছিল, নিরেট হলে কথা ছিল। তাকাও, দেখো দেখো, দেখতে পাচ্ছ ফাঁকা, এই যে ফাঁকা, এইভাবে ঘুরতেছে এই। তাহলে এই কলমটা যদি অক্ষ হয়, তাহলে কলমটা থেকে এই সিলিন্ডারের প্রত্যেকটা পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি সেম, কি তাই না? বোঝা গেছে? তাহলে এর জন্য কি হিসাব করব? I ইকুয়াল টু নাও এই যে M1 আর স্কোয়ার, M2 আর স্কোয়ার, ডট 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 Mn আর স্কোয়ার, আর এর তো কোনো চেঞ্জ নেই, ইন্টিগ্রেশন করা লাগবেও না, আর স্কোয়ার M1 M2 ডট 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 Mn। এটা করলে তো আমি পুরো এই পাইপ, পুরো এই ফাঁপা সিলিন্ডারের ভর পাবো M আর স্কোয়ার। তাহলে অতএব I ইকুয়াল টু M আর স্কোয়ার। শেষ। বোঝা গেছে? তাহলে আসো দেখি এইবার 6 নম্বর। এইবার হচ্ছে নিরেট সিলিন্ডার। একটি নিরেট সিলিন্ডারের জন্য, নিরেট সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক, একটা নিরেট সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক। এটা কি হবে? চাকতির যা হিসাব হয়েছে না তাই হবে। চাকতির যে হিসাব হয়েছে সেরকমই হবে। চাকতির হিসাবের মতো হবে না, হিসাব ডিফারেন্ট হবে, কিন্তু সূত্র কি হবে। আসো দেখি সত্যি কথা কিনা। এবার দেখো ভিতরে কিন্তু ভর আছে, ঠিক আছে, ভিতরে ভর আছে। ফাঁপা না, নিরেট। তাহলে এর জন্য যদি আমরা হিসাব করি, কিভাবে হিসাব করা যায়? দেখো চাকতি থেকে রিং কাটছিলাম, তাহলে বলো সিলিন্ডার থেকে কি কাটবো? বলো বলো বলো, সিলিন্ডার থেকে কি কাটবো? দেখি কেমন বুদ্ধি তোমাদের, যে ভাই সিলিন্ডার থেকে ও রিং কাটেন। বলো, সিলিন্ডার থেকে রিং কাটবো? রিং, রিং কাটলে তো উপর থেকে একটা রিং কেটে নিলাম, তাহলে নিচে তো আর আসলো না। একটা লম্বা ঝুলে পড়া রিং কাটো, মানে পাইপ, পাইপ, ইয়েস পাইপ, এই তো এটাই শুনতে চাচ্ছিলাম। তাহলে একটা ফাঁপা সিলিন্ডার, একটা পাইপ কেটে নিব, পাতলা নগণ্য পুরুত্বের একটা পাইপ। বুঝছো? তাহলে এই যে ভেতর থেকে একটা নগণ্য পুরুত্বের, একটা নগণ্য পুরুত্বের পাইপ কেটে নিব। এটুকুর পুরুত্ব কত? ডিএক্স। এই দেখো এরকম লম্বা। ঠিক আছে, তাহলে এর যে ভর এটা ডিএম, সেন্টার থেকে এই যে অংশটুকু দূরত্ব এটা এক্স। কি বোঝা গেছে? এটা এক্স। তাহলে এবার এর মোট ভর, মোট ভর বড় এম, এবং এর ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এর যে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য মানে উচ্চতা আর কি, এটা ধরো এল, এল ধরো, কিন্তু এল কোনো কাজে আসবে না, এল লাগবেই না আসলে। আচ্ছা তারপরে লিখলাম এল, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি এখন ওই ক্ষুদ্র পাইপের জন্য, এই যে পাইপ, পাইপের জন্য যদি জড়তার ভ্রামকের কথা বলি, কি হবে? যে ডিএম ভরের, ডিএম ভরের নগণ্য পুরুত্বের ফাঁপা সিলিন্ডার পাইপ, ফাঁপা সিলিন্ডারের জন্য খুবই ক্ষুদ্র জড়তার ভ্রামক ডিআই
সেন্টার থেকে দূরত্ব এক্স, তো এক্স স্কোয়ার ডিএম। এটা হ্যাঁ অবশ্যই, এই যে এম আর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডিএমই হবে। ঠিক আছে, ঠিক আছে। দেখো এই যে এখানে কয়টা কাগজ? 3টা। ওকে, একটা কাগজ, এই যে একটা কাগজ, এইটা, এই যে এরকম নগণ্য পুরো, জাস্ট একটা পাইপ এই যে ভিতরে ছিল, এই পাইপটা জাস্ট এরকম ফাঁকা পাইপ, এর ছোটতর ভ্রামক। দেখো সেন্টার থেকে, এই যে সেন্টার থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম, তাহলে এক্স, এই যে দূরত্বটা এক্স, এবং এর ক্ষুদ্র ভর ডিএম। ওকে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে ফেলো, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিআই, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএম। এমন লিমিট বসাবা যে লিমিটের মধ্যে পুরো নিরেট সিলিন্ডারটা কাভার করে। কেমনে? সিলিন্ডার একটা, সিলিন্ডার দুটো, তিনটা, চারটা, পাঁচটা, এরকম অনেকগুলো সিলিন্ডার বসানো আছে, অনেকগুলো সিলিন্ডার বসানো আছে। এই দেখো আমি তোমাকে এই জায়গাটাতে দেখাই, তাকাও তাকাও তাকাও, একটা সিলিন্ডার, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 100টা, 200টা, 600টা, এই যে সিলিন্ডার, বুঝছো? তাহলে লিমিট এক্স 0 থেকে শুরু করে এক্স আর লিমিট। যদি না বুঝো দেখো, এই একটা দেখো, এই একটা আছে না, এই যে এই একটা, তারপর এরপরে আর একটা, এই দেখো এই আর একটা, এই যে দুটো হলো দিয়ে, তারপর এরপরে আর একটা, এই যে দিয়ে আর একটা, দিয়ে আর একটা, এই যে 3টা এখানে আছে, 3টা, 1 2 3, 3টা আছে, এরকম অনেকগুলো দিয়ে একটা নিরেট সিলিন্ডার হয়ে গেছে। এরকম একটা, এরকম অনেকগুলো পরপর বসে এই যে একটা নিরেট সিলিন্ডার হয়ে গেছে, নিরেট। বুঝছি? তাহলে লিমিট হচ্ছে 0 থেকে আর। এখন কথা হচ্ছে এবার ডিএমটাকে ডিএক্স বানাবো কেমনে? লিমিট তো এক্স এর লিমিট, ডিএমটাকে ডিএক্স বানাও। এই যে গোলাপি যে অংশটা, গোলাপি অংশের এই যে পুরুত্বটা, এর যে পুরুত্বটা, এই যে খুবই নগণ্য পুরুত্ব, দেখো এই নগণ্য পুরুত্ব ডিএক্স ছিল, খুবই নগণ্য পুরুত্ব ডিএক্স। এটারে তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসে কাটো, কেটে লম্বা করো। এই গোলাপি অংশটাকে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে কেটে লম্বা করছি, দেখো কেটে লম্বা করছি, দেখো তো এরকম লাগে কিনা দেখতে। এই যে এটা হচ্ছে নগণ্য পুরুত্ব, খুবই ক্ষুদ্র নগণ্য পুরুত্ব, এই যে এইটুকু ডিএক্স ছিল এটা, আর এই দৈর্ঘ্যটা এল ছিল, এল। আচ্ছা এই যে এটা তো এক্স, তাই না? এটা এক্স না? তাহলে এই যে পরিধিটা, এই যে পরিধিটা এখান থেকে এই পর্যন্ত, এটা 2πx। এবার বলো তো আয়তন, এবার আয়তন না ক্ষেত্রফল, বলো আয়তন না ক্ষেত্রফল, দেখে বলো। এবার হচ্ছে আয়তন, যার দৈর্ঘ্য আছে তার দৈর্ঘ্য দিয়ে হিসাব, যার ক্ষেত্রফল তার ক্ষেত্রফল দিয়ে হিসাব, যার আয়তন আছে তার আয়তন দিয়ে হিসাব। বুঝতে পারছো? এই যে দেখো আমি আরেকবার একটু বুঝাই, এই যে পাইপটা এখানে ছিল, যেভাবে আঁকছি তাতে বুঝে যাওয়া উচিত। এই যে পাইপটা ছিল, তুলে নিয়ে আসলাম, এই যে তুলে নিয়ে আসছি, তুলে নিয়ে এবার মাঝখান দিয়ে কেটে লম্বা করে ফেলছি, এই যে এটা এইভাবে রাখছি। তাহলে এটা হচ্ছে এল, এই যে এইটুকু হচ্ছে 2πx, আর পুরুত্বটুকু, এই যে পুরুত্বটা খুবই নগণ্য পুরুত্ব ডিএক্স, দ্যাট ইজ ডিএক্স। তাহলে এবার আয়তন দিয়ে হিসাব, তাহলে আবার আসো দেখি আয়তন দিয়ে হিসাবটা কেমন কঠিন কিনা। টোটাল সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার এল। তাহলে এই আয়তনের ভর এম, অতএব একক আয়তনের ভর এম বাই পাই আর স্কোয়ার এল। তাহলে অতএব এর যে আয়তন, এর আয়তনটা কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 2πx ইন্টু এল ইন্টু ডিএক্স। তাহলে এর যে আয়তনটা,
2πx l dx এই আয়তনের ভর m ডিভাইডেড বাই পাই r স্কোয়ার l 2πx l ইন্টু dx। দেখো l l কাটে, পাই পাই কাটে, তাহলে থাকে 2m বাই r স্কোয়ার x dx, 2m বাই পাই স্কোয়ার আর r স্কোয়ার x dx, দ্যাট ইজ dm। এই যে এটা হচ্ছে dm, নিয়ে বসাও। মজার ব্যাপার হচ্ছে দেখো dm আগে যা ছিল তাই, এই দেখো 2m বাই r স্কোয়ার x dx, দেখো 2m বাই r স্কোয়ার x dx বসাও, x স্কোয়ার 2m বাই r স্কোয়ার x dx, 0 থেকে r, 2m r স্কোয়ার গেল বাইরে, x কিউব dx, তাহলে x টু দি পাওয়ার 4 বাই 4, 0 থেকে r, 2m r স্কোয়ার r টু দি পাওয়ার 4 বাই 4, 1 বাই 2, 1 বাই 2 m r স্কোয়ার, তাহলে জড়তার ভ্রামক I 1 বাই 2 m r স্কোয়ার। শেষ, খতম। মজা না? এইবার কথা হচ্ছে দেখো ডেরিভেশন যা করার করে দিছি, ঠিক আছে? টিচাররা বলে, দেখবা কলেজের টিচাররা বলবে এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। তো এখন আমি সেটাই বলতেছি যে ডেরিভেশন একবার দেখছো, এবার সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। তোমার পরীক্ষাতে ম্যাথ করতে, সেটা বোর্ড কোশ্চেন বলো বা অ্যাডমিশন টেস্ট বলো, যেখানেই বলো না কেন, ম্যাথ করার সময় তোমার জাস্ট সূত্রগুলাই লাগবে। কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার থাকা তো লাগবেই, তো কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে সবার। এইবার কি করতে হবে, এই সূত্রগুলো সুন্দর করে পড়ে ফেলতে হবে। এইবার তোমার আমি একটা শর্টকাট টিক্স শেখাবো, মজার একটা টিক্স। সেটা হচ্ছে কোনো বস্তু যদি তার ঘূর্ণন অক্ষের সমান্তরালে লম্বা হয়ে পড়ে, তাহলে তার জড়তার ভ্রামকের সূত্রের কোনো চেঞ্জ হয় না। সূত্রের কোনো চেঞ্জ হয় না। অনেকে এই কথাটা আবার ভুল মিনিং করে যে ভাই বলছেন জড়তার ভ্রামকের কোনো চেঞ্জ হয় না। না, আমি তা বলি নাই। আমি বলছি জড়তার ভ্রামকের চেঞ্জ হয়, কিন্তু সূত্রের চেঞ্জ হয় না। মানের পরিবর্তন হতেই পারে, কিন্তু সূত্রের কোনো পরিবর্তন হয় না। কই পড়লো? কলম পড়ে গেছে। আচ্ছা আসো দেখি এই কথাটার অর্থ কি বুঝি। এটা একটা চাকতি, এটা একটা চাকতি। বলো এই চাকতির জড়তার ভ্রামকের সূত্র কি? I ইকুয়াল টু সূত্র কি? 1/2 mr স্কোয়ার। এবার চাকতি মানে 1 টাকার কয়েন, একটার পর একটার পর একটার পর একটা চাকতি বসাও 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 বসাও, তাহলে ঘূর্ণন অক্ষের সমান্তরালে লম্বা হয়ে যাবে, ঘূর্ণন অক্ষের সমান্তরালে পুরুত্ব বেড়ে যাবে। ঘূর্ণন অক্ষের এই যে ঘূর্ণন অক্ষ, এর সমান্তরালে পুরুত্ব বেড়ে যাবে। বাড়াই দাও তো, অনেকগুলো চাকতি পরপর রাখো তো। একটা চাকতি, তারপরে আরও একটা চাকতি, তারপরে আরও একটা চাকতি, তারপরে আরও একটা চাকতি, এভাবে অনেকগুলো চাকতি রাখো। কি হবে এটা? কি হবে? হবেটা কি? নিরেট সিলিন্ডার। কি হবে? নিরেট সিলিন্ডার। এরকম একটা নিরেট সিলিন্ডার হয়ে যাবে, হবে কি না? ওকে, তাহলে ঘূর্ণন অক্ষের সমান্তরালে লম্বা হয়ে পড়ছে। আমি একটু দেখাই হাইলাইটার পেন দিয়ে। ঘূর্ণন অক্ষের সমান্তরালে এই যে লম্বা হয়ে পড়ছে, পরপর পরপর অনেকগুলো বসাই দিবা, পুরুত্ব বেড়ে গেছে। তাহলে জড়তার ভ্রামকের সূত্রের চেঞ্জ হবে না, সূত্রের কোনো চেঞ্জ হবে না। দেখো এই দুইটার জন্য সূত্র আমরা প্রমাণ করছি। এর জন্য সূত্র ছিল 1/2 mr স্কোয়ার। অনেকে ভাই তাহলে জড়তার ভ্রামক দুটোর একই? না রে ভাই, দুটোর একই না।
এই চাকতির ভর, ধরো একটা চাকতির ভর যা টোটাল সিলিন্ডার, অনেকগুলো চাকতি মিলে একটা সিলিন্ডার হয়েছে, তার ভর কি সেম? আমি বলছি সূত্রটা একই। ঠিক আছে, তাহলে এরকম আর একটা উদাহরণ দেখো তো। দেখো এটা কি একটা রিং, রিং 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 রিং। এই রিংয়ের জড়তার ভ্রামক কত ছিল? mr²। এবার একটার পর একটা রিং বসাও তো। মেয়েরা যখন চুড়ি কেনে না, দেখবা চুড়ি হচ্ছে ডজন ডজন হিসাবে কেনে। অনেকগুলো চুড়ি পর একটার পর একটা বসাও। বসাইলে এই চুড়ির মনে করো যে থোকাটা, ওটা দেখতে কেমন হবে? একটা পাইপের মতো হবে না, তাই না? তাহলে একটা পাইপের মতো হবে। এই যে এরকম একটা পাইপ মানে ফাঁপা সিলিন্ডার। অনেকগুলো চুড়ি মানে অনেকগুলো রিং পরপর বসে ঘূর্ণন অক্ষের সমান্তরালে লম্বা হয়ে গেছে। জড়তার ভ্রামক I=mr²। সেম। দেখছো শর্টকাট ট্রিক্স? এরকম বহুত জিনিস আছে। যেমন যদি তোমারে বলা হয় যে একটি আয়তাকার পাতের প্রান্ত বিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্ব অক্ষ, বলো কেমন হবে? দৈর্ঘ্যের সাথে লম্ব অক্ষ, এই যে আয়তাকার পাত। আচ্ছা তুমি আগে বলো, সরু সুষম দণ্ড, এই যে সরু সুষম দণ্ড, এর জন্য এর দৈর্ঘ্য ছিল L, এর প্রান্ত বিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, এর জন্য কি হিসাব করছিল বলো? 1/3 m ভর, দৈর্ঘ্য L²। তাহলে এবার অনেকগুলো লাঠি পরপর বসাই দাও তো। অনেকগুলো, একটা দুটো তিনটা চারটা, অনেকগুলো লাঠি পরপর বসাই দাও। বসাই দিলে অনেকগুলো লাঠি পরপর বসাই দিলে দেখো একটা আয়তাকার পাত হয়ে যাবে। এই যে একটা আয়তাকার পাত যার প্রস্থ b, দৈর্ঘ্য L, সমস্যা নাই। এই যে এরকম 1 2 3 4 5 6 অনেকগুলো পরপর বসানো। এই ঠিক আছে, তাহলে ঘূর্ণন অক্ষের সমান্তরালে লম্বা হয়ে পড়ছে। জড়তার ভ্রামকের সূত্রের কোনো চেঞ্জ হবে না। হবে? চেঞ্জ হবে? বলো চেঞ্জ হবে? কি হবে এটা? I=1/12 সরি 1/3 ml²। একই জিনিসই থাকবে। তাহলে ভাই দুটো তো একই হয়ে গেল না রে ভাই। এটা লাঠির ভর, এটা আয়তাকার পাতের ভর, মান আলাদা আসবে হিসাব নিকাশ যখন আমরা করব, সূত্রটা একই থাকবে। তাহলে বলো, একটি আয়তাকার পাতের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্ব অক্ষ কেমন হবে? তাহলে তুমি প্রথমে আগে এইটা বলো। মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্ব অক্ষ, এই যে সরু সুষম দণ্ড কি 1/12 m, দৈর্ঘ্য L², এই দৈর্ঘ্যটা L। এবার ঘূর্ণন অক্ষের সমান্তরালে লম্বা করে দাও, দিলা, প্রস্থ b, দৈর্ঘ্য L। তাহলে I=1/12 m L², সূত্র একই থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার? গুড। এবার শোনো, আরেকটা সূত্র বলে দিব, হিসাব করব না।
এটার হিসাব তুমি যদি চেষ্টা করো বাসায়, পারলে করিও, কিন্তু দরকার নেই। সেটা হচ্ছে একটা নিরেট গোলক, নিরেট গোলকের জড়তার ভ্রামক, একটা নিরেট গোলকের জড়তার ভ্রামক। হ্যাঁ, নিরেট গোলকের জড়তার ভ্রামক। এক মিনিট। একটা নিরেট গোলকের, নিরেট গোলকের মধ্যবিন্দু দিয়ে, নিরেট গোলকের মধ্যবিন্দু দিয়ে, দেখো তলের লম্ব টম্ব আর কিছু বলা লাগে না, মধ্যবিন্দু মধ্যবিন্দু একটা গোলক, একটা গোলকের একটা সুচ ঢুকাই দাও একেবারে সেন্টার দিয়ে, তো যেভাবে দাও না কেন, একটা গোলকের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষ, গমনকারী অক্ষ, এই যে গোলক, তাহলে I ইকুয়াল টু নিরেট গোলক 2/5 m²। ঠিক আছে, নিরেট গোলক হলে ভাই কিভাবে পাইলেন ওটা তো আমি পাইছি, তোমাকে তো বলা যাবে না এখন, তুমি শুধু সূত্রটা মুখস্থ করবা। আর একটা হচ্ছে ফাঁপা গোলক 2/3, ফাঁপা গোলকের, ফাঁপা গোলকের দেখো যেহেতু শর্ট কোর্স, মানে সরি যেহেতু ফুল কোর্স, শর্ট কোর্স নাই, এই ডেরিভেশন আর দেখতে যাইও না, বুঝছো, জাস্ট মুখস্থ করে নাও। ফাঁপা গোলকের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষ, জাস্ট ম্যাথ ম্যাথ করতে কাজে লাগবে। ফাঁপা গোলক, ভিতরটা ফাঁপা, এই যে মধ্যবিন্দু দিয়ে গেছে, তো এর জন্য হবে 2/3 m²। ঠিক আছে, তাহলে এখন পালাই, টাটা। দাদা অফলাইন ব্যাচের একটা স্টুডেন্ট মারা গেছে, হ্যাঁ কে 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 এমডি রেজাউল করিম প্রধান, বগুড়ায়, কেমনে? কিভাবে অ্যাক্সিডেন্ট করে? তাই নাকি? 3টার ব্যাচে পড়তো, হাই হাই। আচ্ছা, ওর নাম বা ফোন নাম্বার দিতে পারবা? তোমার ফ্রেন্ড হয়? আচ্ছা, তুমি একটু ওর নামটা আর ফোন নাম্বারটা একটু দিতে পারবা, তাহলে আমরা একটু সার্চ দিয়ে দেখতাম। আচ্ছা, নামটা বলো, 3টার ব্যাচে তো, নামটা কি? ফাহাদ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি আমি খোঁজ খবর নিচ্ছি। কোথায় অ্যাক্সিডেন্টটা, কোথায় হয়েছে?
এর সাথে ওকে ওকে